বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বাবস্থায় আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক এই শুভকামনায় শুরু করছি আজকের আহ লাইভ অনুষ্ঠান। তো আজকে আমি আমার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সবারই প্রিয় মাস্টার নুরুজ্জামান। ওবায়দিয়া সুলতানিয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাস্টার নুরুজ্জামান সাহেবকে আমি আমার স্টুডিওতে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আহ, একান্ত সুহৃদ, উম, বন্ধু, সহকর্মী মাওলানা আতিকুল্লাহ সাহেব আপনাকে এবং আপনার মাধ্যমে যারা এই অনলাইনে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে এই ভিডিও দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার আপনার আহ ব্যস্ত সময় আমাকে দেওয়ার জন্য। আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ। তো স্যার আমরা আমাদের আলোচনা শুরু করি। আজকে আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামাত ইসলামের ভাবনা। তো প্রথমত স্যার, আহ একটা বিষয় আমার জানার, সেটা হলো আহ আপনি পড়ালেখা শেষ করেছেন, অনেকদিন হয়েছে। তো আপনি শিক্ষকতায় পেশায় কেন আসলেন? আরো অনেক পেশা তো ছিল। অন্যান্য পেশা রেখে শিক্ষকতায় পেশায় কেন আসলেন? বিষয়টা খুব জানতে ধন্যবাদ। ইচ্ছে করে। ধন্যবাদ। আসলে আমার শিক্ষা জীবন শেষ করার পরে আমাদের অত্র এলাকায় আপনি সহ এবং আরো কিছু আমাদের মতোই মানে শিক্ষা জীবন সমাপ্ত করা কিছু লোক আমরা একটা আহ, প্রতিষ্ঠান আরম্ভ করেছি, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, যেটা মডেল সাইন্স কিন্ডারগার্টেন। এই প্রতিষ্ঠানে শিক্ষকতার মাধ্যমে আমার কর্মজীবন শুরু। তো এই শিক্ষকতা আরম্ভ করে আসলে এই পেশাটাকে ভালোবেসে ফেলেছি। এটার ফাঁকে মাঝে মধ্যে অন্য জায়গায় চাকরি করেছি, কিন্তু মনটা পড়ে রয়েছে শিক্ষকতায়। এই জন্য ঘুরে ফিরে আবার ওই শিক্ষকতা পেশায় আসতে হয়েছে। আসলে শিক্ষকতা পেশায় আমি খুব উপভোগ করি এবং আহ আল্লাহ চাহে তো বাকি জীবনটায় শিক্ষকতা পেশায় কাটিয়ে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। তো স্যার আমি পরবর্তী বিষয় আপনার থেকে যে বিষয়টা জানতে চাই তা হলো, বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল আছে, কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে আপনাকে যতটুকু জানি, আপনি বাংলাদেশ জামাত ইসলামী করেন। আপনি একজন জেনারেল শিক্ষিত হয়েও দুনিয়াবি বা বাংলাদেশের তথাকথিত অনেকগুলি রাজনৈতিক দল রেখে জামাত ইসলামী বাংলাদেশে আপনি ছাত্র জীবন শেষ করার পরেই জামাতে আসছেন। তখন থেকে জামাত ইসলামের সাথে আছেন। দল পরিবর্তন করেন নাই। আমার জানার বিষয় হলো, বা আমার দর্শকদের জন্য বলবেন যে আপনি জামাত ইসলাম কেন করেন এবং জামাতে কিভাবে আপনি জয়েন্ট হয়েছেন, আহ, সেই গল্পটা শুনতে চাই আর কি। ধন্যবাদ। ছাত্র জীবনে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম। আমার অন্যান্য সংগঠন করার সুযোগ ছিল। ব- বাংলাদেশে আরো বহুত সংগঠন আছে, কিন্তু আমার শুরু থেকেই ছাত্র জীবনে আমার ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ড ভালো লেগেছে। এই জন্য আমি ইসলামী ছাত্র শিবিরেই
আহ, অংশগ্রহণ করি এবং ছাত্র থাকা অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। এরপরে আমার ছাত্র জীবন সমাপ্ত করার পর আমি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করি। এটার অন্যতম কারণ হলো মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাজটি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন তা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় তিনি উল্লেখ করেছেন। সূরা তাওবার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই সূরাতে এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও আনুগত্যের একমাত্র জীবন বিধান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, যেন সে অন্যান্য বিধানের উপরে এই সত্য দিনকে প্রতিষ্ঠিত করতে পারে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত তার এই দায়িত্বটি নিজেই দিন কায়েম করে প্রতিষ্ঠিত করেছেন এবং সেটা তার ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, শাসন, বিচার, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি সকল কিছুতে উনি এটা প্রতিষ্ঠিত করে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে ইসলামই হলো একমাত্র শান্তির জায়গা। এবং সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছিলেন তারা একই কাজ করেছেন। আর মুসলিম হিসাবে আমাদের সকলের একই কাজ করা উচিত। এবং বাংলাদেশের জামায়াত ইসলামী এই কাজটি মুসলমানদের মাধ্যমে মধ্যে করে এবং মানুষকে সচেতন করে যাচ্ছে। সেই সচেতনতার অংশ হিসাবে আমি তাদের দাওয়াত পেয়েছি এবং দাওয়াত পেয়ে জামাত ইসলামীতে অংশগ্রহণ করেছি। আল্লাহ তাআলার ইচ্ছায় এখনো যুক্ত আছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ এটার সাথে যুক্ত থেকে দিন কায়েমের যে আন্দোলন, ফরজ আন্দোলন, এটাতে সংযুক্ত থাকার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। তো জামাত ইসলামের বর্তমানে আপনি কোন পর্যায়ে আছেন এবং আহ, কি দায়িত্ব পালন করেন? আহ, জা- বিষয়টা আমাদের একটু বলবেন। জামাত জামাত ইসলামী ইসলামীতে বাংলাদেশ। জি জি, জামাত ইসলামী বাংলাদেশের মূলত কোন পর্যায়ে আপনি দায়িত্ব পালন করতেছেন বা কোন পর্যায়ে আছেন? আমরা তো জামাত ইসলামী বাংলাদেশের আহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দায়িত্ব থেকে লোকজন কাজ করে। তা আপনি কোন পর্যায়ে আছেন? বাংলাদেশ জামাত ইসলামীর সাংগঠনিক সাংগঠনিক পদ যেটা সেটা হলো মূলত চারটা। একটা হলো সহযোগী, সক্রিয় সহযোগী, কর্মী এবং সর্বোচ্চ মান যেটা সেটা হলো রোকন। এই রোকনদের মধ্যে থেকে জামাতের কেন্দ্রীয় আমির থেকে শুরু করে একেবারে আহ, ইউনিয়নের আমির পর্যন্ত সবাই এই রোকনদের মধ্যে থেকে নির্বাচিত হয়। তা আলহামদুলিল্লাহ আমি জামাতের সর্বোচ্চ সাংগঠনিক পোস্ট রোকন হিসাবে দায়িত্ব পালন করি এবং আমার এলাকার দায়িত্ব হইল আহ, আমাদের 7 নম্বর ধর্মপুর ইউনিয়নের শিক্ষক পরিষদ যেটা আছে সেই শিক্ষক পরিষদের সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করি। জি স্যার, ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় আপনার থেকে জানার, সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশ আহ, আওয়ামী দুঃশাসনের সময়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় দীর্ঘ 17 বছর, 17 না তার চেয়ে বেশি, প্রায় 20 বছর জামাত ইসলামী বাংলাদেশে মানে ওপেন ছিলেন এবং আহ, উম, জনসম্মুখে ওপেন কাজ করে নাই। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ আহ, পালিয়ে যাওয়ার পর বা 5 তারিখ গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশ জামাত ইসলাম
বাংলাদেশে তাদের পূর্ণ শক্তি নিয়ে তারা কার্যক্রম শুরু করেছে। তো আমার জানার বিষয় হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হয়তো ১-১.৫ বছর সময়ের ব্যবধানে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী বাংলাদেশ কি এককভাবে নির্বাচন করবে? না ওই যে পূর্বের মতো জোটগতভাবে নির্বাচন করবে? আর এককভাবে নির্বাচন বা জোটগতভাবে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে কোন পর্যায়ে এ জামাত ইসলাম আ নির্বাচন করলে পরে আ তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে ব্যক্তিগতভাবে মনে করে? ধন্যবাদ। আপনার প্রশ্নের সাথে সঙ্গতি রেখে বলছি, সেটা হলো জামাত ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, যেটা ১৯৪১ সালের ২৬শে আগস্ট সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে আজ অবধি প্রত্যেকটি সরকারের সময় কায়েমি স্বার্থবাদীদের দ্বারা জামাত ইসলামী আক্রান্ত হয়েছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। এই নির্যাতনের শিকার বহু, তাদের রক্ত ঝরেছে, জীবন দিতে হয়েছে। এত কিছুর পরও জামাত ইসলামী ওই যে আল্লাহর দেওয়া ফরজ বিধান কায়েম করার যে মানুষ, সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। আগামী, আপনি বলছেন যে গত ১৭ বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক জামাত ইসলামীকে বিভিন্নভাবে যে নির্যাতন, শোষণ, নিপীড়ন, তারপরে জামাতের কেন্দ্রীয় পর্যায়ের সকল নেতাকে ফাঁসিতে ঝুলানো, একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মীর বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা, গুম খুন, গণভুটানি, অত্যাচার, জুলুম, ব্যবসা বাণিজ্য, সকল কিছুতে এই কায়েমি স্বার্থবাদী ফ্যাসিস্ট স্যাডিস্ট শেখ হাসিনা এমন কোন অত্যাচার যেটা নাই, যা তারা করে নাই। তথাপিও জামাত ইসলামী তার অভীষ্ট লক্ষ্য যেটা, সেই লক্ষ্য থেকে একটুও বিচ্যুত হয়নি। তারা যেভাবে কাজ করা দরকার সেইভাবে কাজ করে গেছে এবং বরঞ্চ তাদের যে শক্তি, তাদের লোকবল, তাদের অবয়ব, যে এটা দিন দিন বৃদ্ধি পেয়েছে এবং আগামীতে বৃদ্ধি পেতে থাকবে ইনশাআল্লাহ। আপনি বলেছেন যে আগামী নির্বাচনে আহ, জামাত ইসলামী একক নির্বাচন করবে না জোটবদ্ধভাবে নির্বাচন করবে। আসলে এইটা একান্ত জামাত ইসলামীর আহ, বিভিন্ন ফোরাম আছে, কেন্দ্রীয় ফোরামের আলোচনা, তাদের এটা তাদের মতামতের বিষয় বা তারা সিদ্ধান্তের বিষয়। তো ব্যক্তিগতভাবে জি। আমি জামাতের সমর্থক, জামাত সমর্থিত লোক হিসাবে আমার ভাবনা যেটা, সেটা হলো জামাত ইসলামী আহ, জোটগতভাবে মূলত ১৯৯১ সালে নাই, ৯১ সালে একক নির্বাচন করেছে, ৯৬ সালে একক ৯১ তে নির্বাচন করেছে। জি, ৯১ তে তো এককভাবে করছে। এককভাবে নির্বাচন করেছে, ৯৬ তে একক, ২০০১ সালে ৭ দলীয় জোট, যেটা বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং আরেকটা হলো আহ, আহ, ঐক্যজোট। হ্যাঁ, জি, ইসলামী ঐক্যজোট। ইসলাম জি জি, ইয়েস, ইসলামী ঐক্যজোট সহ ৪ দলীয় জোট গঠন করে নির্বাচন করছে। আসলে জোটবদ্ধ নির্বাচনের ইতিহাস বাংলাদেশ তথা এই ভারতীয় উপমহাদেশে বহুদিনের পুরানো। সে ৫৪ সালের যে পাকিস্তানের গণপরিষদ, সেই পাকিস্তানের গণপরিষদ জোটভুক্তভাবে নির্বাচন হয়েছে এবং ফাতেমা জিন্নাহর বিরুদ্ধে আমাদের এই পূর্ব বাংলার
যে নেজাম ইসলামী, জামাত ইসলামী, এরপরে আওয়ামী মুসলিম লীগ যেটা ছিল, বর্তমান আওয়ামী লীগ যেটা, এরা সহ একটা জোটবদ্ধ ভাবে নির্বাচন করছে এবং নির্বাচন করে জয়লাভ করে স্যার হোসেন সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তো এই জোট এই জোটের নির্বাচন, জোট নির্বাচন যেটা, সেটা বহুদিনের পুরানো। তো ২০০১ সালেও জামাত ইসলামী জোটবদ্ধ ভাবে নির্বাচন করেছে। সেখানে তাদের 18 আসন পেয়েছে এবং 2 জন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবং সততা, নিষ্ঠা, যোগ্যতা এবং অন্য যে কোনো মন্ত্রণালয়ের মধ্যে, এই যে কোনো মন্ত্রণালয়, এই 2টি মন্ত্রণালয় একেবারে দুর্নীতিমুক্ত ভাবে প্রমাণিত হয়েছে। পরবর্তীতে এই আওয়ামী লীগ সরকার একেবারে একেবারে সুচারুরূপে বিভিন্নভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তাদের সেটা পরীক্ষা করে দেখেছে, সেইখানে তারা 1 টাকার দুর্নীতিও তারা সেখানে পায় নাই। তারা যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে গেছে। তো আগামীতেও যদি জোটভুক্ত ভাবে নির্বাচন করে, আমার তো আমার ব্যক্তিগত ভাবনা সেটা হলো জোটভুক্ত ভাবে নির্বাচন করার এখন সে আর পজিশন নাই। জামাত ইসলামীর কলেবর, অবয়ব, তাদের জনপ্রিয়তা, তাদের সাংগঠনিক মান এখন অনেক বৃদ্ধি পেয়েছে। তারা এককভাবে নির্বাচন করার মতো যোগ্যতা অর্জন করেছে এবং আমি আশাবাদী জামাত ইসলামী যদি এককভাবে নির্বাচন করে, তাহলে তারা সম্মানজনক একটা ফলাফল অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। জি স্যার। স্যার, আরেকটা বিষয় আপনার থেকে জানার ছিল, সেটা হলো বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী পুরো বাংলাদেশে আহ ওনারা ওদের কার্যক্রম পরিচালনা করতেছে অত্যন্ত শক্তভাবে। কিছুদিন আগে সাতক্ষীরায় আমিরে জামাতের একটা প্রোগ্রাম ছিল, সম্ভবত কর্মী সম্মেলন। সেটা জনসভায় রূপ নিচ্ছে এবং জনসমুদ্রে রূপ নিয়েছে। তো এতে করে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয় যে বাংলাদেশ জামাত ইসলামী যদি এবার এককভাবে নির্বাচন করে, তো আপনি যে কথাটা বলছেন যে সম্মানজনক একটা অবস্থানে যাওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ হচ্ছে এই, মানুষ কিন্তু পরিবর্তন চায়, মানুষ সুশাসন চায়। যেহেতু দীর্ঘ বছর মানুষ দুঃশাসনে ছিল, মানুষ উদ্গ্রীব হয়ে আছে সুশাসনের জন্য। এতে করে আপনার সাথে আমিও একমত যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রেখে বা আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে ৩০০ আসনে নির্বাচন করলে আশা করা যায় যে ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে, যেটা আমি ব্যক্তিগতভাবে আমিও মনে করি। তো স্যার, আপনি তো এই সম্পর্কে সমসাময়িক আমি একটু ব্যাপার। বলি, এই সম্পর্কে আমি জি একটু স্যার। বলি, সেটা হলো এই আপনার 1991 পরবর্তী আজ পর্যন্ত যত সরকার, বিরোধী দল বা অন্যান্য যে কোনো আহ, জনসমাবেশ যেটা যারা রাজনৈতিক দলগুলো করেছে, বিভিন্ন মিডিয়া, রাজনৈতিক বিশ্লেষক যারা রাজনীতিকে নিয়ে বিশ্লেষণ করে, তারাই মতামত দিয়েছে যে গত এই যে কিছুদিন 2-1 দিনের আগে এই যে সাতক্ষীরাতে যে সমাবেশ করেছে, এটা 1991 সালের পরে বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল এত বড় জনসমাগম করতে পারে নাই। এত বৃহৎ মানুষের অংশগ্রহণে সেখানে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। তো এই যে আমি সারা দেশের চিত্র এটা হবে না যে কে বলে আপনাকে, আপনার নোয়াখালীতে একটা করে দেখান, অন্যান্য এটা দেখবে আস্তে আস্তে অন্যান্য জেলাগুলো, জেলাগুলো রাজনৈতিকভাবে সফর করবে জামাত সেখানে। তা আমি আশাবাদী জামাত ইসলামী যদি তাদের এই বর্তমান যে পজিশন
রাজনৈতিক মাঠে তাদের যে তাদের যে যাত্রা, এটা যদি অব্যাহত রাখতে পারে তাহলে আশাবাদী জামাত ইসলামী সামনের জাতীয় সংসদ নির্বাচনে একটি ভালো ফলাফল অর্জন করবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, আপনার কথার প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতেছি। আমার দর্শকদের জন্য আপনি বলবেন যে জামাত ইসলামী বাংলাদেশ পুরো বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে জনসভা বা যেভাবে কর্মী সম্মেলন করে আসছে, আহ, কিন্তু সে অনুযায়ী নোয়াখালীতে জামাতের সে বড় ধরনের কোনো শোডাউন এখন পর্যন্ত চোখে পড়ে নাই, আমার পড়ে নাই। তো নোয়াখালী 4 আসন নিয়ে, 4 আসনে যদি জামাত প্রার্থী দেয়, তাহলে আহ, এই আসন জামাতের অনুকূলে বা জামাতের আয়ত্তে আনার কতটুকু সম্ভাবনা আছে, বা এই আসনে জয়লাভ করার কতটুকু সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? নোয়াখালীকে বলা হয় আলেম ওলামার দেশ, ঠিক না? জি, জি। হ্যাঁ, আসেন, জামাত ইসলামী এই যে এই আসনের নির্বাচনের ইতিহাস কিন্তু বহুদিনের। 1970 সালে নির্বাচনে যে পূর্ব পাকিস্তানের নির্বাচন হয়েছিল, সেই পাকিস্তানের নির্বাচনে জামাত এবং নেজাম ইসলাম পার্টি যেটা, এটার মধ্যে জোটভুক্ত নির্বাচন হয়েছিল এবং নেজাম ইসলাম পার্টি থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আহ, এই যে আমাদের খলিফারহাট সাজ্জাদুর রহমান আতিকি সাহেবের সুযোগ্য পিতা হজরত নুরুল আমিন আতিকি রহমতুল্লাহ আলাই। উনি এই সাবেক স্পিকার, আওয়ামী লীগের এক সময়ের সভাপতি জনাব অ্যাডভোকেট মালিক উকিলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরপরে আমরা দেখি যে 1986 সালে অ্যাডভোকেট ইসমাইল মাহমুদ আহ, জামাতের এই আসনে নির্বাচন করেছে। তো সেখানে ফলাফল আহামরি ভালো হয়েছে সেটা আমি বলবো না, কিন্তু একেবারে এই গণতান্ত্রিক ভাবে নির্বাচন 91 থেকে ধরা হয়, 91 সালে যে নির্বাচন, সেখানে ডাক্তার বোরহানুদ্দিন সাহেব এইখানে জমাতের এই প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ভালো ফলাফল অর্জন করেছিলেন এবং চরমটুয়া এবং আহ, আপনার নোয়াখালী শহর এবং সুবর্ণচর বেশ কিছু জায়গাতে ভোট পেয়েছে। তো বর্তমান অবস্থায় জামাত ইসলামী তো তখনকার আর এখনকার অবস্থা তো আকাশ পাতাল ডিফারেন্স। তখন সাংগঠনিক অবস্থা যেটা, সেটা তো আর এরকম ছিল না। এখন প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা পাড়াতে, প্রত্যেকটা মহল্লাতে জামাতের একটা ইউনিট থাকলেও আছে। এখন প্রত্যেকটা ওয়ার্ডে সংগঠন আছে, প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে কয়েকটা ইউনিটে কাজ করে এবং পরিবার এমন কোনো পরিবার নাই যেখানে জামাত ইসলামের দুই একজন সমর্থক নাই। এবং মানুষের মধ্যে একটা কথা কিন্তু প্রচলিত, সেটা বলছে যে আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, জাতীয় পার্টিও দেখছি, আমরা জামাতকে দেখিনি। সুতরাং এবার জামাতকে চাই আমরা। সুতরাং ওইভাবে নির্বাচন করলে এটা পাবলিক সেন্টিমেন্ট। যদি নির্বাচন করে, আল্লাহ চাহে তো একটা ভালো ফল হইলেও হইতে পারে ইনশাল্লাহ। আমি আশাবাদী, যদি সদর নোয়াখালী সদর 4 আসনে, সদর সুবর্ণচর আসনে জামাত নির্বাচন করে, আর শক্ত প্রতিদ্বন্দ্বী হবে, আমি এটা বিশ্বাস রাখি। ধন্যবাদ স্যার। আপনি এই নোয়াখালীর 4 আসনের জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন তথ্য, বিশেষ করে আমার দর্শকদের জন্য অনেকগুলি তথ্য আপনি তুলে ধরেছেন। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো স্যার, আরেকটা বিষয় জানার, আমরা ইদানিং কালে যেটা শুনছি, আপনি যেটা বলছেন যে আহ, জামাত ইসলাম নোয়াখালী সদর আসনে শক্ত অবস্থান বা শক্ত প্রতিদ্বন্দ্বী, আসলে মিরাক্কেল কিছু তো হইতেই পারে। এই যে আমাদের আহ, পাঁচ আহ, 5 আগস্ট যেই অভ্যুত্থান, যে বিপ্লব হয়েছে, এটাও
আহ, 5 তারিখের আগে, 5 তারিখের 2-4-5 দিন আগেও আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ এটা বিশ্বাস করে নাই যে শেখ হাসিনা এভাবে দেশ থেকে পালিয়ে যাবে। তো বিষয়টা তো অনেকটা মিরাক্কেল। আর যেদিন এই বিষয়টা ঘটছে, যেদিন বিপ্লবটা হইলো, ছাত্র জনতার যেদিন অভ্যুত্থানটা হলো, সেই দিন একটা বিষয় আমরা যেটা একেবারে ভালোভাবে লক্ষ্য করছি, যে যখন 144 ধারা জারি করা হয় এবং বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই খুব শক্ত অবস্থানে, দিনের 10টা, 11টা, 12টা, 12:30 পর্যন্ত বা ঢাকা শহরের কোনো রাস্তায় কোনো মানুষ ছিল না। এবং প্রত্যেকটি যানবাহন, প্রত্যেকটা পয়েন্টে যানবাহনগুলিকে তল্লাশি করা হচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ অনেকটা কিং কর্তব্য বিমূঢ় আতঙ্কিত। হয়ে আতঙ্কিত, কি হয় কি হবে। এবং বিষয়টা এমন মনে হয় যেন 144 দ্বারা ভঙ্গ করা হয়তো ছাত্র জনতার পক্ষে সম্ভব হবে না। আমরা ধারণা করছি এভাবেই হয়তো, অনেকেই ধারণা করছি, কিন্তু আহ একটার পরে পুরো ঢাকা শহরে যেভাবে মানুষ নেমে আসছে, আমার তো মনে হয় এরা কি আসলেই মানুষ ছিল, নাকি এদের সাথে ফেরেশতাও ছিল, সেটা আল্লাহ ভালো জানেন। তো এভাবে কিছু ঘটনা ঘটতে পারে। আগামী দিনে রাজনীতির ময়দানে অনেক কিছুই ঘটতে পারে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশের ক্ষমতায় আসবে না বা আসা সম্ভব না, অনেকেই যেটা বলে, আমার তো মনে হয় এ ধরনের কিছু ঘটনা বাংলাদেশে হতে পারে। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ। তো আরেকটা কথা আহ, আমরা শুনে অনেকে খুশি হয়েছে, সেটা হলো যে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের যে সমস্ত ইসলামী দল আছে, ইসলামী দলগুলিকে সাথে নিয়ে একটা জোট করার কথা আমরা মিডিয়াতে শুনেছি। তো আপনার কাছে জানার বিষয় হলো যে জামাত ইসলাম ইসলামী দলগুলো নিয়ে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করলে সেটা জামাতের জন্য কতটুকু ভালো হবে, বা এভাবে ইসলামী দলগুলিকে সাথে নিয়ে জোট করার প্রয়োজন আছে কিনা, বিষয়টা একটু ব্যাখ্যা করি। বা এখন মানে ইসলামী দলগুলিকে সাথে নিয়ে জোট করার প্রক্রিয়াটা কত দূর, আহ, এগুলো বিষয়টি আমাদের দর্শকদের জন্য একটু পরিষ্কার করুন। ধন্যবাদ। এটা আহ, ইসলামী দলগুলোর জোট নিয়ে, ঐক্য নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন আহ, যাকে কোরআনের ফাঁকি বলা হতো। তিনি এখন জান্নাতের মেহমান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। উনি প্রাক্তন বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক এবং ইসলামী ঐক্য জোটের আহ, তৎকালীন চেয়ারম্যান আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এবং মুফতি আমিনী সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা, তাদেরকে নিয়ে তিনি এই যে ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে কাজ করেছে। এই ক্ষেত্রে আমি নাম নিব না, দুই একটি রাজনৈতিক ইসলামী দলের কারণে তখন ঐক্যটা প্রতিষ্ঠিত হয়নি। তবে তখন ঐক্যটি কাঙ্ক্ষিত ছিল। ঐক্যটা তখন হলে আজকে বাংলাদেশে ইসলামী দলগুলো এরকম অবস্থা হতো না। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ঠিক প্রত্যেকটা ইসলামী রাজনৈতিক দল যেগুলো কায়েম আছে বাংলাদেশে, প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য যদি আল্লাহর আইন, কোরআনের সংবিধান চালু করার আহ, উদ্দেশ্য থাকে, তাহলে আমি মনে করি এবারেই প্রত্যেকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুবর্ণ সুযোগ এবং সুযোগ আছে, এবং ক্ষমতায় যাওয়ারও একটা সুযোগ আছে। ক্ষমতায় যাওয়া মানে ইসলামী আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে। এখন আহ, আমরা আশাবাদী, আহ, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলছে যে
ঐক্যের জন্য যদি জামাত ছোট হতে হয়, আমরা সেখানে ছোট হতে রাজি আছি। যেখানে যে ছাড় দেওয়ার জন্য ছাড় দিতে হয় ঐক্যের স্বার্থে, ইসলামের আইন বাস্তবায়নের স্বার্থে, আমরা সেইখানে সেই ছাড় দিতে রাজি আছি। আমি আশাবাদী তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলছে এবং এটা আরো চলতে থাকবে। হয়তো কোনো এক সময়ে আশার আলো আমরা দেখতে পারি যে ইনশাল্লাহ হয়তো ইসলামী দলগুলো এবার ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং আমি এও আশা করি যদি প্রত্যেকটা ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে একটা ভালো ফলাফল করবে। এবং এটা একেবারে ইনশাল্লাহ এখনো সময় আসে নাই বলার, আমি মনে করি যে ক্ষমতায় আসে যাবে তারা, যদি ইসলামী দলগুলো ওইভাবে ঐক্য হতে পারে। ধন্যবাদ স্যার আপনার আশাবাদী বক্তব্যে। আশা করি আমার দর্শকরাও খুশি হবে। তো আহ, আপনার কাছে আরেকটা বিষয় আমার জানার, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম এবং জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 17 বছর পর্যন্ত এই আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, রাজপথে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করেছে এবং পরিশেষে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনও ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল সম্পৃক্ত ছিল, আমরা পরবর্তীতে যতটুকু দেখেছি বা শুনছি। এবং আহ, জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামের স্বতঃস্ফূর্ত সাপোর্টে ছাত্র জনতার এই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় নেয়। কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় নেওয়ার পরে তাদের দোসররা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, প্রশাসন থেকে শুরু করে সর্বত্র ওনারা আছেন এবং পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং ঐক্যবদ্ধ হচ্ছে। তো এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জামাত এবং বিএনপি কে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুললে যে কোনো সময় প্রতি বিপ্লব বলেন অথবা জামাত আওয়ামী লীগ আবার পুনরায় মাথাছাড়া দিয়ে ওঠার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে বিএনপির সাথে এবং জামাতের সাথে ইদানিং কালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মতবিরোধ দেখা দিচ্ছে, এমনকি সংঘর্ষ পর্যায়েও যাচ্ছে। বিশেষ করে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দল আহ বিশ্ববিদ্যালয়গুলোতে হল দখল বা বিভিন্ন আহ, উম, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হচ্ছে। মূলত এর কারণটা কি? আপনি আহ, জামাত এবং বিএনপির সাথে এই মতবিরোধ অথবা এই সংঘর্ষের কারণ কি বলে আপনি মনে করেন? এখানে একটা সবচেয়ে বড় বিষয় হলো, আপনি একটা কথা খেয়াল করবেন, 14 দলের বাইরে যত রাজনৈতিক দল বাংলাদেশে বিদ্যমান আছে, প্রত্যেকটি রাজনৈতিক দল মজলুম। জি। গত গত 17 বছরে প্রত্যেকটি রাজনৈতিক দল কোনো না কোনো ভাবে নিগ্রহের শিকার হয়েছে। এই ক্ষেত্রে জামাত ইসলামী সবচেয়ে বেশি, আমি মনে করব এই কারণে, জামাত ইসলামের 1 থেকে 11 পর্যন্ত একেবারে ক্রমিক অনুযায়ী তাদের নেতাকে অন্যায়ভাবে ক্যাঙ্গারু কোর্ট বলেন আর অবৈধ বলেন, যাই বলেন, ওই একেবারে অবৈধ বিচার, অবৈধ বিচার ব্যবস্থার মাধ্যমে, রায়ের মাধ্যমে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এরপরে বিএনপি প্রতিও কম অন্যায় অত্যাচার করে নাই এবং
খালেদা জিয়ার মতো অত্যন্ত সজ্জন বাংলাদেশের আহ, আহ, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বেগম খালেদা জিয়ার একটা আলাদা জায়গা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তিনি আপসীন নেত্রী, ভদ্রতায়, জ্ঞানে গুণে, শাসনে, আচরণে উনি অমায়িক এবং জনগণের কাছে উনি একবারে সমাদৃত। পারিবারিকভাবে ওনাদের প্রতিও জুলুম করা হয়েছে, ওনার সন্তান হারাইতে হয়েছে, ওনার বাড়ি হারাইতে হয়েছে এবং বিএনপির একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত অনেক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তো যেহেতু বিএনপি এবং জামাত ইসলামের রাজনৈতিক উদ্দেশ্য যেটা, এটার মধ্যে একেবারে আহ, বিরাট ফারাক। দেয়ার ইজ এ লট অফ ডিফারেন্স বিটুইন হেয়ার অ্যান্ড দেয়ার, আমি বলবো একেবারে এখানে অনেক পার্থক্য। তো বিএনপি দুনিয়াবি দল, হয়তো তাদের আকাঙ্ক্ষা বেশি থাকবে, এটা স্বাভাবিক। এবং বড় দল, জামাতেরও বড় দল, সেখানে রাজনৈতিক মতপার্থক্য হওয়াটাও স্বাভাবিক। তবে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, তাদের মধ্যে যোগাযোগ আছে। তারা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো পিছপা বা কোনো ধরনের এখানে কারসাজি করবে না। এবং জামাতের আমির সাহেব উনি তো ঘোষণাই দিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে যে বিএনপি যে দাবিগুলো করেছে ঐক্য সাথে আমরা ওগুলোর সাথে একমত। সুতরাং এখানে আর মতদ্বৈধতার সুযোগ নেই, আমি মনে করি মতদ্বৈধতার সুযোগ নাই। এখানে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট এই সরকারের যারা এখনো বিভিন্ন পর্যায়ে তারা বহাল তবিয়তে আছে, তাদেরকে তাদেরকে ওইসব জায়গা থেকে সরাতে হবে এবং আহ, একটা একটা নির্বাচন, একটা স্টেবিলিটি আসা পর্যন্ত তাদেরকে অবশ্যই একমত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যমত্য থাকতে হবে। তা না হলে বিশৃঙ্খলা হবে, দেশে বিশৃঙ্খলা হবে, অন্যের সুযোগ নেবে। প্রতি বিপ্লবের আশা আমি করি না, আমি এটা বিশ্বাসও করি না। আওয়ামী লীগ এদেশে প্রতি বিপ্লব করতে পারবে না। শেখ হাসিনার পুনর্বাসন এদেশে আর হবে না। শেখ হাসিনার ইতিহাস এখানে ইতি, আমি এটা বলে রাখলাম। ইনশাল্লাহ শেখ হাসিনা এই দেশে রাজনৈতিক পুনর্বাসন শেখ হাসিনার আর হবে না। শেখ হাসিনার ইতিহাস এখানেই খতম। আওয়ামী লীগ হয়তো দল হিসেবে রাজনীতি করবে, কিন্তু শেখ হাসিনার রাজনীতি নেই, শেষ। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। আহ সমসাময়িক আরেকটা বিষয় আপনার কাছে জানার খুব ইচ্ছে করে, আমার দর্শকদের জন্য বলবেন, ক্লিয়ার করবেন। ইসকন একটা সংগঠন, যে সংগঠনটা মূলত সনাতনী ধর্মাবলম্বীদের একটা সংগঠন, যেটা আন্তর্জাতিক একটা সংগঠন। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু ইদানিং কালে এই সংগঠনটিকে আহ, মানে এই সংগঠনটিকে নিষিদ্ধ করার একটা প্রস্তাব বিভিন্ন মহল থেকে আসছে। এর কারণ কি, এবং ইসকন মূলত বাংলাদেশে তাদের কর্মসূচি কি, তারা কি করে, বিষয়টা একটু ক্লিয়ার করুন। ইসকন সম্পর্কে বলতে হলে তো আসলে সময় লাগবে। ইসকন সংক্ষেপে এতটুকু বলতে পারি, জি জি। সংক্ষেপে এতটুকু জি বলতে স্যার। পারি 1965 সালে আপনার স্বামী প্রভুপাদ, যেটা ভক্তি বেদান্ত প্রতিপাদ, যেটা উনি ভারতেই জন্মগ্রহণ করেন, সম্ভবত নদিয়াতে। সেখানে জন্মগ্রহণ করার পরে বৈষ্ণব, হিন্দুদের মধ্যে একটা মতবাদ আছে, সেটা হলো বৈষ্ণব
মতবাদ যেটা সেটাতে বিশ্বাসী হয়। এবং পাশ্চাত্য দুনিয়াতে তাদের কর্মকাণ্ড বা ধর্মীয় বৃদ্ধি, ধর্মীয় প্রসারের জন্য সে একটা লক্ষ্য স্থির করে। এবং 1965 সালে পাশ্চাত্যের দেশ আমেরিকাতে সে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করে। এবং 1966 সালে সে এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে ইসকন, এই আপনার এই সংগঠনটি প্রতিষ্ঠা করে। এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর উনি মোটামুটি যেটা করছেন সেটা শান্তিপ্রিয় ভাবে করছে। শুরুতে উদ্দেশ্য লক্ষ্য ছিল এরকম, ওই যে শরীর চর্চা, তারপরে আপনার খাদ্য, তারপরে শিক্ষা, তারপরে সমাজ সেবা, এই ইত্যাদি ইত্যাদি, বা আবার আধ্যাত্মবাদ, যেটা আধ্যাত্মবাদ, এগুলি প্রচারের জন্য তারা শুরুতে লক্ষ্য স্থির করছে। 1977 সালে সে মারা যায়। তার মারা যাওয়ার পরে তা এই নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে প্রথম বিশৃঙ্খলা দেখা দেয়, বিশৃঙ্খলা দেখা দেয় এবং সেইখানে বেশ একটা বিশৃঙ্খলা হয়। এরপরে 90-এর দশকে তাদের বিরুদ্ধে আমেরিকাতে আপনার বিভিন্ন রাজ্যে বেশ কতগুলো মামলা হয়। মামলাগুলোতে অভিযোগ এরকম ছিল, তারা শিশু নির্যাতন করত, বিশেষ করে সমকামিতা। এরপরে আপনার এই যারা আপনার এই যে এরপরে জোরপূর্বক ধর্মান্তর, এই ইত্যাদি ইত্যাদি বিষয় তাদের নামে কিছু মামলা হয়। এই মামলাতে তারা কিছুটা কোণঠাসা হয়। এরপরে ওই যে সোভিয়েত ইউনিয়নে যখন সোভিয়েতের যুদ্ধ চলে, তখন তারা সেইখানে মনোনিবেশ করে এবং যুদ্ধোত্তর এই যে দেশগুলো সৃষ্টি হয়েছে সেই দেশগুলিতে তাদের কার্যক্রম একটু বৃদ্ধি করে। কিন্তু তারা পাশ্চাত্য দুনিয়াতে যদিও লক্ষ্য স্থির করছিল পাশ্চাত্য দুনিয়ার জন্য, কিন্তু অন্য জায়গাতে তারা সেইভাবে সংগঠিত বা প্রতিষ্ঠিত হতে পারেনি। ভারতেই তারা মূলত বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তাদের প্রসার হয়েছে। এটার মধ্যে আবার বলে রাখি, আহ সনাতনী যারা আছে এদের মধ্যে কট্টর হিন্দু যারা, যেমন ওই যে RSS, যেটা নরেন্দ্র মোদীর সংগঠন, এরা শুরুতে তার বিরোধী ছিল, এরা একেবারে সম্পূর্ণ তার বিরোধী ছিল ইসলামদের। তথাপিও ভারতের বিভিন্ন জায়গায় তারা মোটামুটি প্রতিষ্ঠিত হয়। ওই যে হায়দ্রাবাদে, তারপরে নদিয়াতে, আলিপুরে, এবার ওই যে উত্তর ভারতে এরা বেশ জনপ্রিয়তা অর্জন করে এবং সেখানে প্রতিষ্ঠিত হয়। এরপর বাংলাদেশেও আস্তে আস্তে তারা আসে। বাংলাদেশের ওই যে প্রথমে শাঁখারি বাজার, যেটা ভারতের বাংলাদেশের ঢাকায় শাঁখারি বাজার, ওই যে কাওরান বাজার, এরপরে বাংলাদেশের সিলেট, এরপরে আমাদের এই যে চট্টগ্রামে, তারা বিভিন্ন জায়গাতে তারা এই যে ওই লক্ষ্যগুলো নিয়ে কাজ করে। কিন্তু এই বিভিন্ন ভাবে বিতর্কিত কাজের সাথে তারা জড়িত হয়ে যায়। এবং এই যে চিন্ময় কুমার দাস যে ইদানিং গ্রেপ্তার হলো, এই চিন্ময় কুমার দাসের বিরুদ্ধে কিন্তু বহু অভিযোগ। 2019 সালে তার নামে একাধিক মামলা হয়েছে। তার মধ্যে একটা হলো অবৈধ জমি দখল, পরকীয়া, শিশু নির্যাতন, ইত্যাদি ইত্যাদি কয়েকটা মামলা হয়েছে। সে সময় গ্রেপ্তার হয়েছিল। তো এই যে তাদের উদ্দেশ্য আদর্শ নিয়ে তারা যে কাজ করছে, সেই কাজ আরম্ভ করছে তারা যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য কিন্তু এক সময় এসে তারা সেইখান থেকে তাদের পদস্খলন হয়। পদস্খলন বলতে, যখন এই যে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে, তখন তারা তাদের সাথে সখ্যতা গড়ে তোলে এবং এই এই যে বিশেষ করে ভারতের প্রতিবেশী যে দেশগুলো, সেই দেশগুলোতে তাদের প্রভাব বিস্তার করে, রয়ের সহযোগিতা নেয়, বিভিন্নভাবে তারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। কিন্তু আসলে যত জায়গায় তারা ইয়ে করেছে, আপনার এই প্রতিষ্ঠা হতে চাই, প্রতিষ্ঠা কোথাও হতে পারেনি, এরকম বিতর্ক হয়েছে। যেমন মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে এরা করতে চাইছিল, এরপরে আপনার অস্ট্রেলিয়াতে, বিশ্বের বহু দেশ আছে, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের কোন দেশে এটা একবার প্রত্যেক দেশে নিষিদ্ধ।
এই মালয়েশিয়াতে নিষিদ্ধ, ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ, মরিশাসে নিষিদ্ধ, এখানে সিঙ্গাপুরে নিষিদ্ধ, এই সিঙ্গাপুর আঙ্গ ভাষা দেশ, থাইল্যান্ডে এটা নিষিদ্ধ ইসকন। সুতরাং এরা কোথাও সুবিধা করতে পারে না। বাংলাদেশে এখন এই যে রাজনৈতিক পট পরিবর্তনে তারা একটু সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো আসলে ভালো হয়েছে সুযোগ নেওয়াতে। সুযোগ নিতে যাইয়া এখন তো তাদের আর উপায় নাই। এই দল এখানে এখানে এরা খতম হয়ে যাবে। এদের উগ্রবাদী এরা এই যে এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। এরা যে জঙ্গি এটা প্রমাণিত হয়ে গেছে, মানুষ বুঝে গেছে। একটা মুসলমান, আপনি চিন্তা করেন, ভারতের মতো দেশে কোন মুসলমান একজন হিন্দু মারুক, দেখেন তাদের কি অবস্থা হয়। আর বাংলাদেশের মানুষ কত সহনশীল, কত পরম সহিষ্ণু, কত মানে অসাম্প্রদায়িক হলে একজন এইভাবে মুসলিমকে হত্যা করার পরে, মসজিদ মাদ্রাসাতে আক্রমণ করার পরও এই ইসকনে বা এই যে সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা মানুষ নেয়নি। মানুষকে আইন নিজ হাতে তুলে নিতে দেখা যায়নি। রাষ্ট্রীয়ভাবে আশ্বস্ত করা হয়েছে যে তাদেরকে আইনের আওতায় আনবে। তো সুতরাং আমি বলবো যে ইসকনের ভবিষ্যৎ বাংলাদেশেও খতম। বাংলাদেশে ইসকনের ওইভাবে আর এটা মাথা ছাড়া দিতে পারবে না। ইনশাল্লাহ এটা এখানে খতম হয়ে যাবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনি আমার ব্রডকাস্টে এসে তথ্যবহুল বক্তব্য দিয়েছেন। আশা করি আপনার এই গবেষণা এবং তথ্যবহুল বক্তব্য আমার দর্শকরা উপকৃত হবে এবং অনেকগুলি তথ্য আপনারা পেয়ে থাকবেন। তো আমাদের এই লাইভ এবং এই পডকাস্ট যারা দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং নিজে জানুন, অন্যকে জানার সুযোগ করে দেন। তো স্যার, কষ্ট করে আমার স্টুডিওতে আপনি আসার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। আমরা চেষ্টা করব আহ, মানে নিয়মিত না হইলেও আমরা মাঝে মাঝে এভাবে কিছু প্রোগ্রাম করার। তো আশা করি আপনি পুনরায় কোনো বিষয় নিয়ে, কোনো টপিক নিয়ে আপনার সাথে আবার অনুষ্ঠানে মিলিত হব। আমাকে সময় দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা এটার সাথে জড়িত হয়েছেন এবং পরে ভিডিও শুনবেন, সবাইকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।